ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। 2 ভারতে রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির আমলে। 3 সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। 4 উলগুলান শব্দের অর্থ হলো বিদ্রোহ। 5 মরলে মিন্টু সংস্কার আইন পাশ হয় 1909 খ্রিস্টাব্দে। 2 আছে এক কথায় উত্তর দাও। আইতে দিয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন পুলিন বিহারী দাস। 3 দিয়েছে নববঙ্গ নামে কারা পরিচিত ছিলেন। এটা 1 নম্বরে লিখবে যে ডিরোজিও শিষ্যরা নববঙ্গ নামে পরিচিত ছিল। এটা তোমাদের বইয়ের 80 পৃষ্ঠায় রয়েছে। এই যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্যরা ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। 1 নম্বরে, তাই একটুখানি লিখলেই হবে। 4 দিয়েছে স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন 1893 খ্রিস্টাব্দে। 5 ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয় হুগলির রিষড়ায়। 3 আইতে দিয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। এটা তোমাদের বইয়ের 54 পাতায় রয়েছে। এই যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকেরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিলেন। প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির ওপর দখলই সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপত। তাছাড়া প্রায়ই নানান আবওয়াব বা বেআইনি কর, আবওয়াব এটা একটা শর্ট কোশ্চেন আসে, আবওয়াব শব্দের অর্থ কি, বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে। পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারকে দেওয়া হয়। ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনমন হতে থাকে। চড়া হারে কৃষকের থেকে খাজনা আদায় করা জমিদারের পক্ষে সমস্যা ছিল। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকেরা চড়া হারে খাজনা দিতে পারতেন না, তাই রাজস্ব দিতে না পারার কারণে জমিদারদের জমি নিলামে উঠত। বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ আর অর্থনীতিতে দৃঢ় হয়েছিল। 2 আছে ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো। ঔপনিবেশিক শাসনের সময় গুরুত্বপূর্ণ সংবাদপত্র হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট দেবে, এছাড়া আছে বেঙ্গল গ্যাজেট, তারপরে আছে দিগদর্শন, সমাচার দর্পণ, সঞ্জীবনী, যুগান্তর ইত্যাদি দিয়ে দেবে। 3 দিয়েছে স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো। এটা তোমাদের বইয়ের 108 পাতা থেকে লিখবে। এখান থেকে লিখবে যে 1905 খ্রিস্টাব্দের 29শে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। সেই বছরই 16ই অক্টোবর ওই পরিকল্পনা বাস্তবায়িত করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। দ্রুত সেই আন্দোলন রাজনৈতিক আর সামাজিক বিভিন্ন বিষয়কেও অন্তর্ভুক্ত করে নিয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমেই হয়ে উঠেছিল স্বদেশী আন্দোলন। 4 বলেছে স্বরাজ বলতে কি বোঝো। এটা তোমাদের বইয়ের 105 পাতায় রয়েছে। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা, তবে বিভিন্ন চরমপন্থী নেতা বিভিন্নভাবে স্বরাজ ধারণাটিকে ব্যাখ্যা করেছিলেন। বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা, তাই ব্রিটিশের অধীনে থেকে স্বরাজ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। অরবিন্দ ঘোষেরও স্বরাজ বিষয়ে ধারণা সেরকমই ছিল, কিন্তু তিলকের মতে স্বরাজ প্রতিষ্ঠা সম্ভব হবে প্রশাসনকে ভারতীয় নিয়ন্ত্রণে আনার মধ্যে দিয়ে। বাস্তবে বেশিরভাগ নেতাই স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই স্বশাসনের অধিকারকে বুঝতেন।
ফলে চরমপন্থী আন্দোলন আবেদন নিবেদনের বদলে নিষ্ক্রিয় প্রতিরোধ সংগঠিত করার উদ্যোগ নেয়, অর্থাৎ ঔপনিবেশিক সরকারের চাপিয়ে দেওয়া অন্যায্য আইনগুলি অমান্য করার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার ডাক দেওয়া হয়। তার পাশাপাশি ব্রিটিশ প্রতিষ্ঠান ও জিনিসপত্র বর্জনের কথা বলা হয়। সেসবের বিকল্প হিসেবে দেশীয় শিক্ষা, দেশীয় শিল্প প্রভৃতির উপর জোর দেন চরমপন্থী নেতৃত্ব। 4 আয়তে বলেছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। এটা ছায়ার 114 পাতায় রয়েছে। আচ্ছা, এটা যেহেতু 3 নম্বরের রয়েছে, এই যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু আর শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। 2 আছে ফরাজি আন্দোলন সম্পর্ক লেখা। এটা তোমাদের বইয়ের 86 পাতায় রয়েছে। পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে হাজী শরিয়াতুল্লাহ গরিব চাষিদের নিয়ে ফরাজি আন্দোলন গড়ে তোলেন। ফরাজি মতামতের প্রসারের ফলে স্থানীয় জমিদারেরা ভয় পেয়েছিল। বারাসাত বিদ্রোহের মতোই ফরাজি আন্দোলনেও জমিদার নীলকর ঔপনিবেশিক প্রশাসনের বিরোধিতা করা হয়েছিল। ফরাজি আন্দোলন 19বিংশ শতকের শেষ দিক পর্যন্ত চলেছিল। 2 আছে চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে কি কি পার্থক্য ছিল তা লেখো। এটা তোমাদের বইয়ের 135 পৃষ্ঠায় রয়েছে। কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যেকার প্রধান পার্থক্য ছিল এক নীতিগত। নরমপন্থীরা আপোষ মীমাংসা নীতির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে বিশ্বাসী ছিলেন, আর চরমপন্থীরা প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ভারতবাসীর দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন। 2 হচ্ছে কর্মপন্থাগত। নরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করা এবং আবেদন নিবেদন পেশ করা, আর চরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল বয়কট, স্বদেশী আর আত্মশক্তি। লক্ষ্যগত। নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজত্বের অবসান না ঘটিয়ে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা। চরমপন্থীদের লক্ষ্য ছিল আত্মনির্ভরশীল হয়ে পূর্ণ স্বরাজ লাভ, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন। 5 আয়তে আছে স্যার সৈয়দ আহমেদের কর্মসূচিগুলি কি কি ছিল। আচ্ছা, এইটা আছে স্যার সৈয়দ আহমেদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কি ছিল তা লেখো। এটা আছে তোমাদের বইয়ে 83 পৃষ্ঠাতে। এখান থেকে লিখবে যে 19 শতকের দ্বিতীয় ভাগে মুসলমান সমাজেও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। 1863 খ্রিস্টাব্দে কলকাতায় মহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা তারই প্রমাণ। মুসলমান সংস্কারকদের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন সবথেকে অগ্রগণ্য। চাকরির সুবাদে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন স্যার সৈয়দ। ফলে মুসলমান সমাজেও ইংরাজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। 1864 খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করা হতে থাকে। আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন সৈয়দ আহমেদ। পুরনো প্রথা ও যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তিনি। 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ। মুসলমান ছাত্র শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু হিন্দু ছাত্র ও শিক্ষক ওই কলেজে পড়াশোনা চর্চা করতেন। এটা হচ্ছে কি কি পদক্ষেপ নিয়েছিলেন। তবে মুসলমান সমাজে সবাই স্যার সৈয়দের সংস্কারগুলি সমর্থন করেনি। পাশাপাশি স্যার সৈয়দ আহমেদের সংস্কার প্রক্রিয়াগুলি সীমিত চরিত্রের ছিল। বিরাট সংখ্যক গরিব মুসলমানদের ওপর ওইসব সংস্কারের কোনো প্রভাব পড়েনি। মূলত উচ্চ আর মধ্যবিত্ত মুসলমানেরা এই সংস্কারগুলি গ্রহণ করেছিলেন। আর ওর সাথে যেটা আছে সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয়, এটা তোমাদের বইয়ের 78 পাতায় রয়েছে। এই যে লিখবে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে রাজা রামমোহন রায়ের উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকেও কলকাতা তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন করে তোলেন, আর শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। 2 দিয়েছে কৃষক এবং উপজাতি সমাজের বিদ্রোহের কারণ কি ছিল। আছে কৃষক আর উপজাতি সমাজের বিদ্রোহের কারণ, এটা তোমাদের বইয়ের 84 পাতায় রয়েছে।
এই যে 18 শতকের শেষে এবং 19 শতকের শুরুর দিকে ব্রিটিশ কোম্পানি প্রশাসন ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা রকম রদবদল করেছিল। সেই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব কৃষক আর উপজাতি সমাজের ওপর পড়েছিল। তার ফলে 18 শতকের শেষ থেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে কৃষক ও উপজাতি মানুষজন ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পাশাপাশি কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষরা একজোট হয়ে স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধেও আন্দোলনে সামিল হয়েছিলেন। যদিও ব্রিটিশ প্রশাসনের এবং অনেক ভদ্রলোকের চোখে এই আন্দোলন ও বিদ্রোহগুলি নিছক আইন শৃঙ্খলার সমস্যা বলে মনে হতো। উপজাতি বিদ্রোহগুলিকে অসভ্য আদিম মানুষের বিদ্রোহ বলে খাটো করা হতো, কিন্তু বাস্তবে ওইসব বিদ্রোহগুলি ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলনের উদাহরণ। দুয়ে দিয়েছে সম্পদ বহির্গমন বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ের 71 পাতায় রয়েছে। এইখান থেকে লিখবে যে উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো, তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।